অফিসের কর্মচারীরা এবার বাড়িতে এসে মৌলি সমস্ত কর্মকাণ্ডের কথা বলে দিল পিনাকি আর ঈশানীকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঈশানী বিদ্যুৎ আর মৌলির এই কাণ্ড দেখে বলতে লাগলো, কি শুরু করছো তোমরা? বিদ্যুৎ তখন তাড়াতাড়ি করে মিথ্যে কথা বলতে থাকে আর বলতে লাগলো, খাটটা তো ছোটো, তাই আমাদের ঘুমোতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আর কি আমরা একটু কথা বলছিলাম। তখন এই কথা বলার সাথে সাথে মৌলি তখন বলতে লাগলো, একদম ঠিক কথা মা, একদম ঠিক কথা। বিদ্যুৎ তখন বলতে লাগলো, ঠিক আছে, না হয় আমি নিচে শুয়ে পড়বো। তখন নয়নতারা দেবী সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, তুমি এখানে কি করছো? ঈশানী নতুন দম্পতি, ওরা তো একটু ঝগড়া করবে, ঝগড়ার মধ্যেই তো ভালোবাসা লুকিয়ে থাকে। কিন্তু ঈশানী তখনও সন্দেহটা দূর হয়নি। ঈশানী তখন বলতে লাগলো, বিদ্যুতের এই কর্মকাণ্ড না আমার কেমন একটা অদ্ভুত মনে হচ্ছে। তারপর ঈশানী বলতে লাগলো, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এবার কিন্তু তোমরা ঘুমিয়ে পড়ো, আমি এখান থেকে যাচ্ছি। যখন ঈশানী চলে যায় নয়নতারা দেবী তখন প্রচন্ড রেগে যায় মৌলির উপরে আর বলতে লাগলো, কি শুরু করেছো দিদিভাই? তোমরা কি চাও আবারও ঈশানীর চোখে তোমরা খারাপ হয়ে যাও, তোমাদের সমস্ত কর্মকাণ্ড ফাঁস হয়ে যাক? এদিকে বাণীকে স্কুলে নিয়ে আসে সেই স্কুলের প্রিন্সিপাল আর বলতে লাগলো, বাণী, আপনার নামে অনেক কমপ্লেন পেয়েছি, তাই আপনাকে আমরা এখানে ডাকতে বাধ্য হয়েছি। তখন বাণী বলতে লাগলো, কি হয়েছে ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন প্রিন্সিপাল ম্যাম বলতে লাগলো, আপনার নামে সবাই কমপ্লেন করেছে, আপনি নাকি এই বয়সে লেখাপড়া শিখছেন আর আপনার বাচ্চাটা এই স্কুলে পড়ছে। বানি তখন বলতে লাগলো, কেন? আপনাদের স্কুলেই তো বিজ্ঞাপন দেখে আমি এই স্কুলে ভর্তি হয়েছি, আর আমি তো ইন্টারভিউ দিয়ে পাশ করে তারপরে আমি এখানে ভর্তি হয়েছি, তাহলে কেন অসুবিধা হবে? তখন বাচ্চারার মারা বলতে লাগলো, কেন অসুবিধা হচ্ছে সেটা বুঝতে পারছো না? আমাদের ছেলেমেয়েরা বাড়িতে গিয়ে বলছে তুমি নাকি এই স্কুলে লেখাপড়া করছো, আর সবাই আমাদেরকে বলতে লাগলো যে তানিয়ার মা স্কুলে লেখাপড়া করে, আমরা যেন এই স্কুলে লেখাপড়া করি, এই স্কুলে চলে আসি। তারা তো জানে না তুমি যে লেখাপড়া জানো না, আর আমি যে গ্রাজুয়েট সেটাও তো ও ওদেরকে আমি বুঝাতে পারছি না। মানে তখন বলতে লাগলো, ও একটা কথা বলি, হ্যাঁ, আমি তো আপনাদের মতো তেমন লেখাপড়া জানি না, আপনারাদের সাথে আমার তুলনা করাই বৃথা। আমি কেন লেখাপড়া করতে পারিনি সেটা তো আমি সবাইকে বলেছি। আমি লেখাপড়া করতে চেয়েছিলাম, কিন্তু বাধ্য হয়ে আমাকে লেখাপড়াটা ছাড়তে হয়েছে, কিন্তু তারপরও আমি হাল ছাড়িনি। এই বয়সে এসে আমি লেখাপড়া করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই লেখাপড়া করা কি সেটা কি অন্যায়ের কিছু হয়? আপনারা আপনাদের বাচ্চাকে কি এটা বলতে পারবেন যে একজন মা লেখাপড়া করতে পারেনি প্রতিকূলতার জন্য, আর সে আজকে লেখাপড়া করতে চাইছে, তাকে আমরা বাধ্য করছি লেখাপড়াটা ছেড়ে দেওয়ার জন্য? আপনারা কি জবাবটা দিতে পারবেন আপনাদের বাচ্চাদেরকে? বরং আপনারা এই কতটুকু বলতে পারবেন যে ও লেখাপড়া করতে চাইছে, এটা একটা ভালো কাজ। অনুরুদ্র তখন বলতে লাগলো, আপনাদের ছেলে মেয়েদেরকে তো আপনারা এই শিক্ষাটা দিতে পারবেন বাণীকে দেখিয়ে, যে লেখাপড়া কোনো বয়স থাকে না, লেখাপড়া যে কোনো বয়সে করা যায়, সেটা তো আপনাদের বাচ্চাদেরকে আপনারা বলতে পারবেন। তাহলে তো বাচ্চারা লেখাপড়ার প্রতি আরও একটু আগ্রহ হয়ে উঠবে। তখন বাচ্চার মারা আর কিছু বলতে পারে না। এদিকে প্রিন্সিপাল মো বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছেন অনিরুদ্রবাবু আপনি। হ্যাঁ, আমরাও সেই কথাটা ওদেরকে বোঝানোর চেষ্টা করছি। বানি তখন বলতে লাগলো, আমি চাই লেখাপড়া শিখে একটু নিজের পায়ে দাঁড়াতে, সেই জন্য আমি এত কষ্ট করে এত লড়াই করার পরও কিন্তু লেখাপড়াটা শেখার জন্য স্কুলে ভর্তি হয়েছি। আর আপনারাই বলুন না, লেখাপড়া শেখা তো কোনো অন্যায় না বা কোনো পাপ না। তখন বাকি সবাইও বানির সে কথাটা বুঝতে পেরে যায় আর বলতে লাগলো, ঠিক আছে, আমাদের ভুল হয়ে গেছে বানি, তুমি লেখাপড়াটা চালিয়ে যাও। অনিরুদ্র তখন বলতে লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা বানির সিচুয়েশনটা বোঝার জন্য। সত্যি বানি এই বয়সে এসে লেখাপড়াটা করতে চাইছে, আপনারা সবাই ওকে সহযোগিতা করুন, তাহলে ও কিন্তু একদিন এগিয়ে যেতে পারবে অনেকটা দূর। আর এই বয়সে অনেকে লজ্জায় কিন্তু লেখাপড়া করতে চায় না। বানি কিন্তু সেই জিনিসটা না করে বানি নিজে চাইছে যে সে লেখাপড়া করে একটু নিজের পায়ে দাঁড়াক। তারপরেও কেন আপনারা এইভাবে ওকে কথা বলছেন? তখন এই কথা বলার সাথে সাথে কি করবে কিছু বুঝতে পারছে না কুয়াশা। এরপরে বানির পরীক্ষা, বানিকে যখন পরীক্ষা দিতে যায় তখন কুয়াশাও সেখানে চলে যায়। কিন্তু প্রশ্নপত্র হাতে পাওয়ার পর কুয়াশা তখন বলতে লাগলো, আমি কি করব? আমি কি এখানে লেখাপড়া করতে এসেছি? আমি তো এখানে লেখাপড়া করতে আসিনি। আমার যেটা কাজ আমি সেটা করব। এইদিকে কুয়াশার গায়ে এতগুলো সোনার গয়না দেখে বাকি স্টুডেন্টরা বলতে লাগলো, এতগুলো গয়না কোথা থেকে পেলে, এত টাকা কোথা থেকে পেলে? তখন বানি সবাইকে বলে দিয়েছে সে তার স্বামীকে একজন মেয়ের কাছে বিক্রি করে দিয়েছে, আর ওরা স্বামী স্ত্রী হিসেবে থাকছে, ও ওই টাকা দিয়ে ফুর্তি করছে। কুয়াশা তখন বলতে লাগলো, এই বানি, বানি, চুপ করো, এইভাবে তোমাকে বলার জন্য কে বলেছে? আর তখন প্রিন্সিপাল ম্যাম সেখানে বলতে লাগলো, খবরদার তোমরা কেউ গন্ডগোল করবে না, সবাই ভালোভাবে পরীক্ষাটা দাও, না হলে কিন্তু ফল ভালো ভালো হবে না, আমি কিন্তু বের করে দেবো রুম থেকে। এইদিকে কুয়াশা চালাকি করে বানিকে পাশে একটা যে
টুকলি সেটা ফেলে দেয়। আর দুটো মেয়ে সেটা দেখে ফেলে। কুয়াশা তখন তাদেরকে টাকা দিয়ে বলতে লাগলো তারা যেন চুপ থাকে। আর সেই টুকলিটা পেয়ে যাবে ম্যাম তখন বলতে লাগলো, "বানি তুমি টুকলি করে লেখছো?" বানি তখন বলতে লাগলো, "না ম্যাম, আমি তো টুকলি করে লেখছি না।" কিন্তু কিছুতেই বিশ্বাস করে না ম্যাম। তারপরে বানি বলতে লাগলো হাতের লেখা মিলিয়ে দেখার জন্য। আর হাতের লেখা মিলিয়ে দেখতে পায় যে কুয়াশা এই কাজটা করছে। তখন ম্যাম প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "সত্যি বানি, আমিও ১ম এ বিশ্বাস করতে পারিনি। কিন্তু এখন আমি বুঝতে পারছি। এই মেয়ে, তুমি কি এখানে সমস্যা সৃষ্টি করার জন্য এসেছো? আজকের মতো তোমাকে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। নেক্সট টাইম তোমাকে আমি কলেজ থেকে রাস্টিকেট করে দেব। তবে আজকে তুমি কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকবে।" এই বলে কুয়াশাকে কান ধরে বাইরে দাঁড় করিয়ে দেয়। তারপরে বাণীকে বলতে লাগলো, "বাণী, তুমি লেখো। তুমি তুমি তোমার পরীক্ষাটা ভালো করে দাও।" তখন বাণী সমস্ত প্রশ্নগুলির উত্তর খুব ভালো করে দিয়ে দেয়। প্রিন্সিপাল ম্যাম সমস্ত খাতাগুলি দেখার পর বলতে লাগলো, "সবথেকে আজকের পরীক্ষা ভালো হয়েছে বাণীর। বাণী সবার থেকে বেশি নাম্বার পেয়েছে।" যা শুনে বানি তখন খুব খুশি হয়ে যায়। বানি তখন বলতে লাগলো, এই কথাটা আমাকে মিস্টার চ্যাটার্জিকে জানাতে হবে। উনি হলেন আমার সবথেকে বড় শিক্ষক। উনি না থাকলে আমি কিছুই করতে পারতাম না। অন্যদিকে দেখা যায় বাড়িতে এ মৌলি নাকি তাদের কোম্পানির অনেক বড় অ প্রফিট নিয়ে এসেছে। আর সেটার জন্য নয়নতারা দেবী তার স্বামীকে ফোন করে বলতে লাগলো যে সে দিল্লি কেন বসে আছে? তার নাতি এত বড় একটা গর্বের কাজ করেছে। তখনই অনিরুদ্র বলতে লাগলো, "পিনাকি মেসো, বা মৌলি কিন্তু আমাকে কিন্তু ভালোভাবে ফাইলগুলি দেখতে দেয়নি।" তখন মৌলি বলতে লাগলো, "তোমাকে কেন দেবো? কেন তোমাকে দেবো? তোমার কাজ হলো এবার রান্না-বাড়া করা, আ আ কা সমস্ত ঝাড়ু পোছা করা।" এদিকে পিনাকি সেটা দেখে বলতে লাগলো, "ভালো প্রফিট এনে দিয়েছো, সেটা অত্যন্ত ভালো।" আর তখন বিদ্যুৎ সেখানে এসে বলতে লাগলো, "দেখতে পেয়েছেন আমার স্ত্রীটা কত গর্বের কাজ করেছে?" ঈশানীও তখন সেখানে এসে বলতে লাগলো, "সত্যি তো, এটা তো একটা ভালো কাজ। আমাদের কোম্পানির এত বড় প্রফিট নিয়ে এসেছে।" তখনই কোম্পানির কর্মচারীরা বাড়িতে যায়। আর মৌলি তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। আর বলতে লাগলো, "তোমরা এখানে কেন এসেছো? কেন এসেছো তোমরা? তোমাদের সাথে কথা না হয় অফিসে গিয়ে হবে?" তখন ওরা বলতে লাগলো, "আমরা বাড়িতে আসতে বাধ্য হলাম। আমরা না সবাই রিজাইন দিতে চাই।" পিনাকি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? হঠাৎ করে তোমরা এভাবে রিজাইন দিতে চাইছো কেন?" তখন মৌলি বারবার ওদেরকে বাধা দিয়ে কিছু না বলার জন্য ভয় পেয়ে ওরা যখন কিছুই বলতে চায় না, তখন সেই মুহূর্তে বানিও চলে আসে বাড়িতে। বানি এসে বলতে লাগলো, "নির্ঘাত নির্ঘাত মৌলি ম্যাডাম আবার কোনো একটা ঝামেলা সৃষ্টি করছে ওদের সাথে। সেজন্য ওরা ভয় পেয়ে কিছুই বলতে পারছে না।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "আমি আপনাদের পাশে আছি। আপনাদের কি সমস্যা হয়েছে আপনারা বলুন। আপনারা কেন রিজাইন দিতে চাইছেন?" তখন ঈশানী বলতে লাগলো, "হ্যাঁ, আপনারা তো আমাদের বহুদিনের পুরানো কর্মচারী। তাহলে আপনারা কেন রিজাইন দিতে চাইছেন?" পিনাকিও তখন বলতে লাগলো, "আমারই একই প্রশ্ন। কেন আপনারা রিজাইন দিতে চাইছেন সেটা আমাদের স্পষ্ট করে বলেন।" তখন কর্মচারীগুলো মৌলিক সমস্ত কর্মকাণ্ডের কথা বলে দেয়। আর যে প্রফিটটা নিয়ে এসেছে সেটা তাদের সেলারি থেকে কেটে নিয়ে এসেছে। এ কথা শোনার সাথে, সাথে অনিরুদ্ধ ও পিনাকি তখন প্রচন্ড রেগে যায় মৌলির উপরে আর বলতে লাগলো, "মৌলি, এইভাবে তুমি চিটিং করে প্রফিট নিয়ে এসেছো? কে বলেছে তোমাকে এই কাজটা করতে? কে বলেছে? আর ছোট মা, তুমি না ওর প্রশংসা পঞ্চমুখ হচ্ছে? দেখো এতগুলো লোক।" তখন মৌলি বলতে লাগলো, "শুনুন, শুনুন, আপনাদেরকে আমি না ছাড়বো না।" তখন ঈশানী বলতে লাগলো, "মৌলি, এটা কোন ধরনের ব্যবহার?" পিনাকি তখন বলতে লাগলো, "কাল থেকে তুমি আর অফিস যাবে না। অফিস যাবে না। আর আপনাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আপনারা এভাবে রিজাইন দেবেন না। আপনাদের সমস্ত বকেয়া যে বিল সেটা আমি দিয়ে দেব। আর আমি না আপনাদের পাশে আছি। আপনারা কোনো চিন্তা করবেন না।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?